A snail? I never saw a snail outside. I only saw the snail shells before. I never So saw. this is your new friend. Hello. মিঠির নতুন বন্ধু উইন্ডোতে। এটাতে প্রচুর শামুক আছে। I think some of this dotty stuff is like it's slime. Look at this one. How many? One, two, three. হ্যালো, কেমন আছো সবাই? গুড নুন। এখন প্রায় 12:20 বাজে যখন আমি ব্লগটা করা শুরু করেছি। মিঠি স্কুলে চলে গেছে, সকালবেলা রেগুলার রুটিন যেরকম হয় সেরকম হয়ে গেছে। দুদিন ধরে তো ওই বাড়ি মানে পুরোনো বাড়ি কি বলবো র্যাপ আপ করা আর এখানে আনপ্যাক করা হয়েছে। এবারে তো টাইম আসছে অর্গানাইজ করার বা চেক করার। তো আজকে আমার যেটা টার্গেট সেটা হচ্ছে এই দেখো, বেসিক্যালি প্যান্ট্রি অর্গানাইজ করার। তো এই বক্সগুলো তোমরা যারা আমাকে এতদিন ধরে ব্লগে দেখছো তারা জানো যে এরকম আমি বক্সে করে করে জিনিস রাখি। কিছু জিনিস যেগুলো হয় না যে বিশেষ করে এই লকডাউনের সময় যখন হচ্ছিল যে কিছু জিনিস আমরা রেগুলার ব্যবহার করি, যেমন তোমার তেল, তারপরে হচ্ছে চাল ডাল, তো সেই সমস্ত জিনিসগুলো আমাদেরকে একটু বেশি করে কিনে রাখতে হয় কারণ সেগুলো আমাদের নিত্যদিনের জিনিস। আর কিছু জিনিস হচ্ছে যেগুলোকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি। জানো তো, সময় আর জীবন মানুষকে অনেক কিছু শেখায়। একটা সময় ছিল যে বিয়ের আগে আমি দেখেছি আমার মা ঠাকুমা এদেরকে যে 12 মাসের মানে অনেকটা, আমাদের বাড়িতে না কখনো ওরকম হতো না যে অল্প অল্প করে চাল ডাল কেনা হচ্ছে মাসকাবাড়ি হিসেবে। যখনই কেনা হতো বস্তা করে কিনে রাখা হতো। মানে আমার মা চালের ক্ষেত্রে সেটা এখনও করেন। তো সেটা দেখে আমি বড় হয়েছি যে যেগুলো রোজের খাবার চাল ডাল তেল চিনি এগুলো ওরকমভাবে আর কি খুচরো বাজার করা হতো না। তো তারপরে একটা সময়, এবং তার কারণও ছিল, তার কারণ এটাই ছিল যে আগেকার দিনে মানুষের জীবনধারা অন্যরকম ছিল। তো সেখানে দাঁড়িয়ে এরকম হতো যে যদি কখনো বন্যা হয় বা যদি কিছু হয় অন্তত যেগুলো বেসিক প্রয়োজনীয় জিনিস সেগুলো যাতে 12 মাসেরটা মজুদ থাকে। আর চাল ডাল তেল নুন এই কয়েকটা জিনিস এবং গোটা মশলা এগুলো যদি মানুষের ভাঁড়ারে মজুদ থাকে তাহলে অন্তত খাদ্য সংকট বা ওই কষ্টটা থেকে মানুষ নিজেদেরকে বাঁচাতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমার ঠাকুমা মানে সেটা করতেন এবং পরবর্তীকালে আমি মাকে দেখেছি। তারপরে আবার একটা সময় এলো যখন আমি নিজে সংসার করতে শুরু করলাম, ওরকমই দেখেছি, দেখে যে বেশ অনেকটাই কিনে রাখতে হবে করে। কারণ যখন বিয়ের পরে প্রথম ভুবনেশ্বরে গেলাম তখন জানি আর এখানেই তো থাকবো, তো তখন বেশ অনেকটাই জিনিস কিনলাম। তারপরে ভুবনেশ্বর থেকে যখন কলকাতায় চলে এলাম লাইফ অন্যরকমই ছিল, মানে বা একই রকমই ছিল। বাট তারপরে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হায়দ্রাবাদ এবং তারপরে যখন মেলবার্নে এলাম এবং একটা সময় হলো যে 2 মাস 6 মাসের জীবন হয়ে গেল যে কোনো একটা বাড়িতে আমরা রয়েছি বা কোনো একটা জায়গায় আমরা রয়েছি 6 মাসের জন্য বা 2 মাসের জন্য, তারপরে জানি না কী হবে। সেই সময়টাতে যেটা শিখলাম সেটা হচ্ছে যে এরকম এত জিনিস কিনে রাখলে প্রচুর টাকা প্রচুর জিনিস নষ্ট হয়। কারণ অনেক সময় হতো যে জিনিসগুলো দিয়ে রাখারও মানে চেনাশোনা কেউ নেই যাকে আমরা দিয়ে দেবো, তো এমনি বাইরে রেখে দিতাম, হয়তো ডোনেশনই হয়ে যেত যে যাদের দরকার তারা তুলে নিয়ে যেত। বাট একটা সময় নিজেদেরও তো টাকা পয়সার ভীষণভাবে প্রয়োজন থাকে না, মানে দেবে জীবনে এক একটা সময় আসে যখন তোমার কাছে 1000 টাকাও মনে হয় ঠিক আছে দিয়ে দিলে কোনো ব্যাপার না, আমার কিছু হবে না। আবার একটা সময় থাকে যে যখন তোমার কাছে 50 পয়সাও বড় হয়ে যায়, তো যেটা হয় যে পুরোটাই আপেক্ষিক। তো তখন আবার শিখলাম যে ছোট 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 করে জিনিস কিনতে। তারপরে তো গত কয়েক বছর ধরে যখন এদেশে মোটামুটি সেটেলড হয়ে গেলাম বুঝলাম যে এদেশেই থাকবো অন্তত আগামী বেশ কিছু বছর, বা যাই না মানে আমার মনের ইচ্ছে আর জীবনের ইচ্ছের মধ্যে যেহেতু অনেকটাই ফারাক তাই সবসময় বলি জানি না। তো এখন যেটা আমি করি যে যেগুলো বেসিক জিনিস অর্থাৎ যেটা মা ঠাকুমার কাছ থেকে শিখে এসেছি সেটাকে আবার করার এখন চেষ্টা করি। তো সেই হিসেবেই আর এখন আমি প্যান্ট্রি অর্গানাইজ করছিলাম যে কী 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 জিনিস আছে আর কী 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 জিনিস আমার কিনতে হবে। তার আরও একটা বড় কারণ হচ্ছে যে আগে আমরা যে বাড়িটাতে থাকতাম সেখান থেকে আমার পায়ে হাঁটা দূরত্বে ছিল 700 মিটার, মানে 1 কিলোমিটার নিচেই ছিল আমাদের সমস্ত দোকানপাট সমস্ত কিছু। কিন্তু এখন আমরা যেখানে থাকি সেখান থেকে মিনিমাম আমাদেরকে 5 কিলোমিটার ড্রাইভ করে যেতে হবে, তবে গিয়ে সমস্ত দোকানপাট সমস্ত কিছু। তো সেই কারণে আমাদের ওষুধ প্যান্ট্রি ক্লিনিংয়ের জিনিসপত্র সমস্ত কিছু ওয়েল প্ল্যান করে
স্টক করে রাখাটাই হচ্ছে সেফ। তো সেটারই কাজ করতে শুরু করেছিলাম। তো ভাবলাম যখন কাজটা করছি তোমাদের সাথে আমার শেখাটুকু শেয়ার করি, হয়তো কারো কোনো উপকারে লাগতে পারে। তো যেটা করছি সেটা হচ্ছে পুরোনো বক্সগুলোকে ধুয়ে ক্লিন করেছি আর নতুন বক্সগুলোকেও ঝেড়ে মুছে নিয়েছি। আর এখানে জিনিসগুলোকে আমি দুটো করে টাইলস করেছিলাম, যে দুটো টাইলসের মধ্যে রাখবো হচ্ছে মশলা, তারপরে ডাল, তারপরে চাল, তারপরে স্ন্যাক্স, আর দেখবো কী 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 জিনিস আছে আর কী কী জিনিস কিনতে হবে। তো সেই সেগ্রিগেশনের কাজটাই চলছে, হয়ে গেলে করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো আমরা যেভাবে সেগ্রিগেট করলাম, এখন এখানে একটা বক্সের মধ্যে রেখেছি হচ্ছে সমস্ত গোটা মশলা, গুঁড়ো মশলা, তারপর কর্নফ্লাওয়ার, বিস্কিট, চকলেট, তারপরে নুন, এই ধরনের জিনিস, মানে মশলাপাতি আর মিসলেনিয়াস জিনিসপত্র একটা বক্সের মধ্যে রেখেছি। এই বক্সটাতে আমরা যেটা রেখেছি, মূলত রেখেছি চাল, ডাল, তার সাথে তেল আর চিড়ে, সাবু, তারপর হচ্ছে এটা আর কি এখানে রাখার জায়গা হচ্ছিল না বলে এখানে রাখা মাখানা। তো মোটামুটি আমার একটা এই দুটো জিনিস যা আছে, বিভিন্ন রকমের ডাল আর অন্যান্য জিনিস দিয়ে আমার কাছে একটা পরিষ্কার এখন আইডিয়া আছে যে নেক্সট 6-7 মাস আমাকে ইন্ডিয়ান স্টোরে অন্তত চাল, ডাল এসবের জন্য যেতে হবে না, যেতে হবে তেলের জন্য, চা পাতার জন্য, আর টুকটাক যদি কিছু নিয়ে আসি। তো একবার যদি আমি ইন্ডিয়ান স্টোরে একটা ট্রিপ লাগাই, আমার আপাতত নেক্সট 4-5 মাস চলে যাওয়া উচিত। আর এই যে বক্সটা এখানে হচ্ছে, যে প্যাকেটগুলো অল্প অল্প করে ইউজ করা হয়েছে, মিসলেনিয়াস বক্স, কিছু ধরো কিছুটা ডাল ঢেলে দেওয়া হয়েছে, বাকিটা জিনিস, সেই জিনিসগুলোকে এখানে রেখেছি। এই বক্সটাকে আমরা রাখবো হচ্ছে এই প্যান্ট্রিতে। এটা একটা স্পেয়ার চালের প্যাকেট। তো এই যে নিচের জায়গাটা, এখানটাতে আমি এই এভরিডে বক্সটাকে রাখবো। তাহলে কি হবে যে আমার বারবার গ্যারেজে যেতে হবে না। তো প্ল্যান হচ্ছে যে ফার্স্টে এখানকার জিনিসগুলোকে ইউজ করা, যখন পুরো খালি হয়ে যাবে নিচে এই বক্সটা থাকবে, এই বক্সের জিনিসগুলোকে রিফিল করা, এই বক্সটা খালি হলে এই বক্সটাকে আমরা বারবার বারবার করে রিফিল করব। যতক্ষণ এই বক্সটা খালি না হবে ততক্ষণ ওই দুটোতে হাত লাগাবো না। এটা আমি চেষ্টা করছি দুটো কারণে। এক হচ্ছে, নাহলে যেটা হয় যে মিল প্ল্যানিংয়ের সময় একই জিনিস বারবার বারবার, ধরো প্রায়শই মুগ ডাল খাওয়া হয়ে যাচ্ছে, অথচ দেখা গেল যে অনেকটা তোমার রাজমা রয়ে গেছে বা অনেকটা তোমার লোবিয়া রয়ে গেছে, যেগুলোর ইউজ হচ্ছে না। তো সেই কারণে যে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে ইউজ করা। এবং আরেকটা হয় যে ডাল যদি যতই তুমি রোদে দাও, যতই তুমি ঘুরিয়ে ফিরিয়ে মানে প্যাকেট চেঞ্জ করো, ধোয়া মোছা করো, সব কিছুরই তো একটা নিজস্ব লাইফ আছে, সেগুলো নষ্ট হয়ে যায়। আর মিল প্ল্যানিংটা মাঝখানে আমার মনে হচ্ছিলো একটু বোরিং হয়ে যাচ্ছিলো, কারণ আমাদের বাড়িতে ডাল বড্ড পরিমাণে রান্না করা হয় এবং খাওয়া হয়। মানে একটা ঘন ডাল হয়ে গেলে, একটা স্যালাড হয়ে গেলে, রুটি হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়, বা ভাত হয়ে গেলে। তো এটা হচ্ছে প্ল্যানিং তো করলাম, দেখা যাক ব্যাপারটা কতটা এক্সিকিউট হয়। তো এটাকে ঝেড়ে নিলাম, যে সবে এক সপ্তাহ একটু বেশি হয়েছে সম্ভবত। কতদিন হলো আমাদের এ বাড়িতে? 10 দিন, 10 দিন হয়ে গেল। তো প্রথম দিন তোমরা দেখিয়েছিলে যে এই সমস্ত জায়গা পরিষ্কার করে আমরা জিনিস রেখেছিলাম। এ দেখো আবার। তো বেসিক্যালি এটাই হচ্ছে নিয়ম, তুমি আজকে জিনিস গুছিয়ে রাখবে, কালকে ব্যবহার করবে, পরশু সেটা আবার নোংরা হয়ে যাবে। তো আমি এরকম ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আমি যদি ঝাড়টা না দিয়ে কথা বলি তাহলে অনেকের মনে হয়, সবার কথা আমি বলবো না, যে তুমি তো খালি গল্পই করো, কাজ দেখাও না। দেখিয়ে দিলাম, দেখো আমি এইভাবে ঝাড় দিই, ঠিক আছে? তো বেসিক্যালি ঝাড়টা দেওয়ার পরে যেটা করব, একবার মুছে নেব, মুছে নিয়ে তারপরে বক্সগুলোকে রেখে দেবো। 2 সপ্তাহ বাদে আমাকে এই জায়গাটা আবার পরিষ্কার করতে হবে, মানে সেটা ম্যাক্সিমাম 2 সপ্তাহ। এটা হচ্ছে স্টোরি অফ আ পার্সন, নট, আমি শুধু হোম মেকার বলবো না, কারণ আমার মনে হয় আগেকার দিনে এক অন্যরকম ছিল, আজকের দিনে না হোম মেকারের সংজ্ঞাটা পুরো পাল্টে গেছে। আজকের দিনে হোম মেকার ছেলে মেয়ে দুজনেই হতে পারে, এবং আমার মনে হয় একজন স্টুডেন্ট, সেও যে তার নিজের বাড়ি ঘর গুছিয়ে রাখার দায়িত্ব নেয়, সে যে জায়গাটাতে থাকে, মেবি সেটা তার একটা রুমই হতে পারে, কিন্তু সেখানটাকে সে অর্গানাইজ করে রাখার এবং থাকার চেষ্টা করে, সেও হোম মেকার। তো এটা হচ্ছে তার কাজ। বৃষ্টি হতে শুরু করেছে, পরপর 2 দিন যেই গরম গেছে, আজকে দেখো আবার, এ দেখো
কালকে পাশের জমিতে কাজ হয়েছে, একদিনের অবস্থা দেখো। এই বাড়িটা না মানে বলে না জীবনে যা কিছুই হয় প্রত্যেকটা ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে, সেই কারণে হয়। তো এই বাড়িটাতে আসাটা যেটা আমরা বলেছিলামও যে ভেবেছিলাম যে এরিয়াটাকে জানতে পারবো, কিন্তু নট অনলি এরিয়া, আমার মনে হচ্ছে আমাদের নিজেদের বাড়িতে আমরা কী কী করবো, কী কী করবো না, কী কী থাকা উচিত, কী কী থাকা অনুচিত, সেগুলোর একটা তোমার ভালো আইডিয়া পাওয়া যাচ্ছে। যেমন আমাদের এই লিভিং এরিয়াটাতে টাইলস, এবার টাইলসে কী হয় আমি তোমাকে দেখাচ্ছি। আগেই বলেছি যে এই বাড়িটা খুব একটা পুরনো নয়। দেখো, এক তো হচ্ছে প্রচুর এমনি, ও কালকে দেখো দেখো ঢুকতে গিয়ে ধুলো 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 ধুলো। এক তো হচ্ছে এই জয়েন্টগুলোতে আমার ময়লা পড়ে যায়। এবং এটা তো তবু লিভিং এরিয়া, ঠিক আছে। চলো আমি কিচেনটা দেখাচ্ছি। দেখো এরকমভাবে ময়লাগুলো জমে যায় এবং আস্তে 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 কী হয় যে এরকম কালো দেখতে হয়ে যায়। তো ডেফিনেটলি টাইলস নইব নইব চ। আর সেকেন্ড হচ্ছে তোমার শীতকালে প্রচণ্ড কষ্ট হয় কারণ ঠান্ডার জন্য। তো এরকমই। তারপরে ধরো আশেপাশে এই যে ঘাস, এটাকে বলছে লো মেনটেন্যান্স ব্যাকইয়ার্ড, কিন্তু আমরা এসেছি এখনো 2 সপ্তাহ হয়নি, আমরা আসার আগে আগেই ঘাসগুলো কাটানো হয়েছিল, আবার বাড়তে শুরু করেছে। আর অস্ট্রেলিয়া যারা থাকো এবং যারা একটু ভেতরের দিকে থাকো বা অস্ট্রেলিয়া সম্পর্কে যারা অবগত তারা জানো যে অস্ট্রেলিয়ার দুটো জিনিসের প্রকোপ সাংঘাতিক বেশি, একটা হচ্ছে মাকড়সা আর একটা হচ্ছে সাপ। তো এই জঙ্গল বাড়া মানেই কিন্তু দুটোরই উৎপাত বাড়বে। মাকড়সাটা তো আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখো এ দেখো, দেখেছো? এ দেখো, এমন কিচ্ছু পুরনো বাড়ি নয়, আর আমরা এসেছি দিন 10ও হয়নি। তো সংসারে কাজ মানে না শুধুমাত্র রান্না খাওয়া নয়, বা মানে আমি তো বাড়ি থেকে কাজ করে আছি, সমস্ত মহিলাদের অফিসে যেতে হয়, শুধু অফিসে যাওয়াটাও নয়, গুচ্ছের কাজ থাকে। আমার মনে হয় মানুষের জীবনটা সারা জীবন সোজা জিনিস, সারা জীবন ধরে উল্টো জিনিস সোজা বেকা জিনিসকে তেড়া করতে করতেই অনেকটা সময় চলে যায়। আমি বলবো না যে ওইভাবে জীবন কেটে যায়, কারণ তার মাঝখানে মানুষ অনেক কিছু করছে, অনেকেই আমাদের জন্য ইন্সপিরেশন, বাট দিস ইজ অলসো ট্রু। তো আমি বিশ্বকে বলছিলাম এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা এখন কি করছি যে একটা ডায়েরিতে ছোটো ছোটো জিনিসগুলোকে, ছোটো ছোটো পয়েন্টসগুলোকে লিখে লিখে রাখছি যে এটা চাই, এটা চাই না, বা এটা করবো, ওটা করবো না। এরকম নয় যে তারপরে আমাদের ভুল হবে না, প্রচুর ভুল হবে, প্রচুর হয়তো দেখবো বাড়ি করার পরে মনে হচ্ছে যে ইস এরকম হলো, এটা কেন হলো, ওরকম হলে ভালো তো। বাট এই জিনিসটা, ঘাসটা যদি ছোটো থাকে, ঘুম থেকে উঠে পর্দা খুলে দেওয়ার সাথে সাথে, না পর্দা ব্লাইন্ডস তুলে দেওয়ার সাথে সাথে পুরো একটা বড় আকাশ আর এই সবুজ ঘাস সকালটাকে সত্যি খুব ভালো করে দেয়, মনটাকে সত্যি খুব ভালো করে দেয়। একটা কুইক টি ব্রেক, যদি এটা আমার সকাল 11টার চা নয়, এখন বাজে প্রায় 2:15, আর লাঞ্চে একটা 1 পট হবে ছটপট করে বানাবো, যেটা সেটা হচ্ছে ডালিয়ার পোলাও। আমি ওই যখন অর্গানাইজ করছিলাম দেখলাম ডালিয়াগুলো অনেক দিন আগে কিনেছিলাম, রয়ে গিয়েছিল, আর একটুই রয়েছে, মানে আজকে একবার বানিয়েছি, আরেকবার ডালিয়া দিয়ে কিছু বানালে সেটা খালি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো ভাবলাম তাহলে লাঞ্চে বানিয়ে নিই ডালিয়ার পোলাও। ডালিয়া ভিজিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে তোমার পেঁয়াজ, বিনস, ক্যারেট, কর্ন, তার সাথে নিয়েছি একটু পিস। মেন যেটা যে কোনো পোলাওয়ের স্বাদ চেঞ্জ হয় সেটা হচ্ছে তার ফোড়নের জন্য বা গোটা মশলার জন্য। আমি দিচ্ছি হচ্ছে তেজপাতা, মৌরি, তার সাথে আমাদের বাঙালি গরম মশলা। সাদা তেল আর ঘি মিশিয়ে করছি। সাদা তেল দিয়ে দিয়েছি, ফোড়নটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এখানে আদা কুচিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই আদা কুচিটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজটাকে লাল করে ভাজতে পারো, আমি চাইছি না, কারণ চটপট রান্না করতে হবে, বেশি সময় নেই।
বিনসটাকে দিয়ে দেবো। বিনসটা একটু নরম হোক, তারপর গাজর, কর্ন, পিস পরপর পরপর দিতে থাকবো। সমস্ত সবজি দিলাম, নুনটা দিচ্ছি সবজির পরিমাণে, ডালিয়ার অনুযায়ী পরে দেবো। আর তেলটা একটু কম হয়েছে, তো আমি তেল আর ঘি মিশিয়ে করবো ভেবেছিলাম, তো সেই কারণে আমি এখনই ঘিটাকে দিয়ে দিচ্ছি। ডালিয়াটাকে দিয়ে দিলাম, আর কিছু লাল ছোলা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। 1 পট, তাই সবজি, কার্ব, প্রোটিন সব এক জায়গায়। ডালিয়া আর এগুলোকে আর একটু ভাজা ভাজা হবে। 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ফাইনালি নুনটা একটু দিয়ে দিই। চিলি ফ্লেক থাকলে চিলি ফ্লেকও দেওয়া যায় কাঁচা লঙ্কার বদলে। জল দিয়ে দেবো। আচ্ছা, জলটা সম্ভবত এখানে আমি 1/2 কাপ মতো ডালিয়া নিয়েছিলাম, তো 1 কাপ দিচ্ছি। দেখছি 1 কাপ লাগবে কিনা, কারণ আমি এটাকে একদম ঝরঝরে করতে চাইছি। এখন শীতকাল তো, শীত মানে আমাদের এখানে গরমকাল, উত্তরবেলাতে শীতকাল। ফুলকপি ভীষণ ভালো যাবে, আমি চোখের আন্দাজেই দিচ্ছি। আর একটু জল লাগবে। এটা হতে থাকুক, আর এটাকে আমি সার্ভ করবো আজকে আমার সেই ফ্রোজেন মিন্ট পুদিনা চাটনি, পাঁপড়। তাড়াতাড়ি চেঞ্জ করে না তুই, আমি একটু পাঁপড় সেঁকে নিচ্ছি। আজকে এখন আমাদের লাঞ্চ হয়নি, ভাবো আমাদের লাঞ্চে কত দেরি হয়েছে। কটা বাজে? 3:30। মিঠি অলরেডি স্কুল থেকে চলে এসেছে, আর তোমরা অনেকেই মিঠির নতুন ইউনিফর্ম দেখোনি। এই হচ্ছে মিঠির নতুন ইউনিফর্ম। তো নতুন স্কুল কেমন লাগছে? ভালো লাগছে, অনেক লোক আমাকে ওয়েলকাম করেছে, আর আমার অনেক বন্ধু হয়েছে। অনেক নতুন বন্ধু হয়েছে। পুরোনো স্কুলকে মিস করছিস? একটু একটু, সেটা তো কোয়াইট অবভিয়াস, রাইট? ঠিক আছে, চল চেঞ্জ করে নে, তুইও আমাদের সাথে খেতে বসে যাবি কুইকলি। আমি যেটা এখন করছি মশলা পাঁপড়, মানে এটা হচ্ছে লিচেটের তোমার এমনি ওই উড়দ পাঁপড় যেটা বলে, জিরে পাঁপড় না, এটা মশলা পাঁপড়ই। তো এটাকে আর একটু কায়দা করা আর কি, যাতে খাওয়াটা একটু অন্যরকম হয়। এখানে আমি পাঁপড়গুলোকে সেঁকে নিয়েছি, আর তার সাথে একটুখানি পিনাটসও সেঁকে নিয়েছি। কারণ আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, তার সাথে একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু আমচুর মানে নট আমচুর, চাট মশলা, আর একটুখানি নুন দিয়ে দিলাম। এই যে পিনাটসগুলো আছে এগুলোকে আমি মানে গুঁড়ো করে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে গ্রিন চাটনিটা ছিল সেটাও একটু মিশিয়ে দেবো। হয়তো পুরোটা লাগবে না, একটুই দিচ্ছি, দেখি কতটা লাগে। দিয়েছি। এই দেখো, এর মধ্যে বাদামগুলোকে ক্রাশ করে দিয়ে দিয়েছি, তারপরে তোমার ওই গ্রিন চাটনিটাকেও দিয়ে দিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে জিজ্ঞাসা করবো বিশ্বকে, বিশ্ব যদি চায় ঝুড়ি বাজা দেবো। পাঁপড়গুলোকে না একটু এরকমভাবে ভেঙে দিচ্ছি, তাহলে কি হবে, যখন কারণ এমনিতে তো এইভাবে খাওয়া যাবে না, একটু একটু ভেঙে দিলে এটা অনেকটা স্পুনের কাজ করে। খুব গুঁড়ো করে ভাঙছি না, পুরো জিনিসটাকে ঢেলে দিচ্ছি। আর এখন বেশ মেঘলা দিনের ব্যাপারটা ভালো হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ভাবছি একটু ঝুড়ি ভাজা দিয়ে দিই, লাঞ্চ তো কি হয়েছে। আর এই দেখো, টাটা। এটা স্যালাড বললে স্যালাড, সাইড ডিশ বলে সাইড ডিশ, অ্যাপেটাইজার বলে অ্যাপেটাইজার, যা বলবে তাই, কিন্তু খেতে এটা ইয়াম। আর এই আমাদের আফটারনুন লাঞ্চ রেডি। আফটারনুন লাঞ্চ, রাইট? Yeah.
এই দেখো বৃষ্টি হচ্ছে, তার ফলে কি অবস্থা, ঠিক যেভাবে শিল পড়ে থাকে বা বিচের ধারে তোমার ঝিনুক পড়ে থাকে সেরকম ভাবে দেখো। আমি একটু জুম করছি যদি দেখতে পারো তোমরা। হ্যাঁ মাম্মা, এই দেখ, এগুলো কি বলতো, Snail? যেরকম ভাবে ঝিনুক পড়ে থাকে না, ওরকম ভাবে স্নেল পড়ে রয়েছে। Like, how did it rain from the sky? Look at there, look at there. Oh my god, that's like a whole trail. It's That like, looks wrong. হ্যাঁ এই That's দেখো, so like wrong. এই দেখো, এক একটা জায়গা না এক এক রকমের এক্সপিরিয়েন্স। মেদিনীপুর সাইডে কেয়ারফুল হইস মিঠি, গায়ে লাগলে কিন্তু বাড়ি, তুই দেয়ালের গা লাগাস না। আমি আর যেতে পারবো না, মিঠি পেছন পেছন চলে এসেছে। আর এই দেখো, On the window. এই দেখো বৃষ্টির পরে আকাশের রং দেখো শুধু। এত সুন্দর লাগছে না, দেখো মনে হচ্ছে রং তুলিয়ে খেলা চলছে। হ্যাঁ তুমি ঘরে যাও মামা, বাইরে দাঁড়িও না। তো বাস আর কি, এত সুন্দর নেচার দেখানোর পরে আমি আর ক্যামেরার সামনে আসছি না, এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা ভালো লেগেছে আর তোমাদের দিন ভীষণ ভালো কেটেছে। অ্যাজ অলওয়েজ ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ফুডিজ অ্যান্ড লাইফ। সকলে খুব ভালো থেকো, বাই।